দেখুন, বাসন্তীর হাওয়া এখন বলছে যে চোর তৃণমূল চাই না, দাঙ্গাবাজ বিজেপি চাই না। তাই বিকল্প রাজনীতির জন্য সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী শিক্ষক অসিত রায়কে তারা চায়। আজকে আমাদের প্রথম প্রচার শুরু হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, প্রত্যেকবারের মতো এবারেও নির্বাচন কমিশন একেবারে 11th আওয়ারে আমাদের পারমিশন দিচ্ছে। আমরা তার জন্য প্রস্তুত। তাই আমি আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে শাসক দল, বিরোধী রাজনৈতিক দল এবং সর্বোপরি নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা 11th আওয়ারেও যদি আমাদেরকে পারমিশন দেন, আমরা কিন্তু বাসন্তীর বুকে ঝড় তুলে দেব। তার একটা ট্রেলার আজকে আপনারা দেখতে পেয়েছেন, ফাইনাল পিকচার এখনো বাকি হয়, ওটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। একদমই হবে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন বামফ্রন্টের তাবড় নেতা থেকে আরম্ভ করে আইএসএফের রাজ্য স্তরের নেতারা এখানে প্রচারে আসবেন। বাসন্তী এবছরে আমরা জিতছি, এই আশা নিয়ে আমরা এবারে প্রচার শুরু করেছি। আগামী দিনে 29 এপ্রিল মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে খামচিহ্নে ভোট দিয়ে তারা প্রমাণ করে দেবেন যে বাসন্তী এবারে আইএসএফ জিতছে। একদম হবে। একসঙ্গে লড়াই যখন হচ্ছে তখন প্রচার থেকে আরম্ভ করে রণকৌশল সব একসঙ্গেই হবে। আরাফুলকে ক্যানিং পূর্বে প্রার্থী করা আইএসএফের বামফ্রন্টের নেতা কমরেড মোহাম্মদ সেলিম তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, কি বললেন? দেখুন, মিডিয়া বসেই আছে হচ্ছে ছুঁচ নিয়ে কোথায় গিয়ে ফুটো করবে। আমরা এখন ফুটোর দিকে তাকাচ্ছি না, সামনে জোর লড়াই আছে। আজকে আরাবুল ইসলাম যখন ক্যানিং পূর্বে ময়দানে নামছেন, তখন নিচুতলায় যারা শওকত মোল্লাতে মার খেয়েছেন সেই বাম কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আরাবুলের পাশে এসে দাঁড়াচ্ছেন। গোটা রাজ্য জুড়ে বিকল্প রাজনৈতিক লড়াইয়ের জন্য মানুষ একজোট হচ্ছেন। সেখানে এই আরাবুল ইসলাম মোহাম্মদ সেলিমের বিতর্ক নিয়ে এই জোটকে ভাঙা সম্ভব নয়। অনির্বাণ তলাপাত্র, অবজারভার, বাসন্তী বিধানসভা, আইএসএফের। শিক্ষক অসিত রায়। দেখুন, বামফ্রন্টের সঙ্গে আইএসএফের যে জোট, সেই জোট আজকে দিনের আলোর মতো পরিষ্কার। কারণ বাসন্তীতে কি হচ্ছে তারও অন্ততপক্ষে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে ভাঙড়ে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী তার প্রচার শুরু করেছেন এবং প্রচারের প্রথম ক্ষণ থেকে বামপন্থীরা আমাদের সঙ্গে রয়েছেন। ফলে এই যে বামফ্রন্টের সঙ্গে আইএসএফের জোট হচ্ছে না, এটা গত প্রায় 2 সপ্তাহ ধরে মিডিয়ার কাছে একটা মুখরোচক খবরের মতো ছিল। তারা এটা নিয়ে টিআরপি বাড়িয়েছে। এর বাইরে আমরা এটাই বলতে চাই, বামপন্থীদের সঙ্গে আমাদের জোট গোটা রাজ্যে হয়েছে। গতকাল বামফ্রন্টের চেয়ারম্যান মাননীয় বিমান বোস তিনি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে 294টি আসনে বামপন্থীদের যে মহাজোট, সংযুক্ত মোর্চার যে জোট, সেই জোট কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমি খবর পেলাম যে বাসন্তীতে আরএসপি প্রার্থী নাকি ঘোষণা হয়েছে। সেটা এখনো অবধি আমার কাছে কোনো সত্যতা এখনো অবধি আসেনি। যদি এই ধরনের কিছু হয়ে থাকে, সেটা আমি নিশ্চিত যে বামফ্রন্টের চেয়ারম্যানের মাধ্যমে তাদের নিজেদের যে শরিক দল, সেই শরিক দলের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, সেটা নিশ্চিন্তে নির্বিঘ্নে মিটে যাবে। আমরা আইএসএফ গোটা রাজ্যের মতো এই বাসন্তীতেও সিপিআইএম সহ বামপন্থীদের সঙ্গে একজোট হয়ে আমরা লড়াই করছি। 2023 সাল থেকে আমি এই জায়গায় আসি, এই জায়গায় দেখতে পাচ্ছি যে বামফ্রন্ট এই আইএসএফের একদম শক্ত গাড়ি, ভাঙড়ের দ্বিতীয় ভাঙড় বলে আমি বহুবার প্রচার করেছি। তো সেই জায়গায় আজকে এসেছেন, অফিসিয়ালভাবে প্রচার শুরু করলেন। জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাসী এই সেটা ভেবেছেন? ফাইনাল পিকচার এখনো বাকি হয়, ওটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। বাসন্তী যিনি প্রার্থী হয়েছে তার হয়ে কি বড় মিছিল হবে এই জায়গায়? একদমই হবে এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন বামফ্রন্টের তাবড় নেতা থেকে আরম্ভ করে আইএসএফের রাজ্য স্তরের নেতারা এখানে প্রচারে আসবেন। বাসন্তী এবছরে আমরা জিতছি, এই আশা নিয়ে আমরা এবারে প্রচার শুরু করেছি। আগামী দিনে 29 এপ্রিল মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে খামচিহ্নে ভোট দিয়ে তারা প্রমাণ করে দেবেন যে বাসন্তী এবারে আইএসএফ জিতছে। একদম হবে। একসঙ্গে লড়াই যখন হচ্ছে তখন প্রচার থেকে আরম্ভ করে রণকৌশল সব একসঙ্গেই হবে। আরাফুলকে ক্যানিং পূর্বে প্রার্থী করা যে মহাজোট, সংযুক্ত মোর্চার যে জোট, সেই জোট কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমি খবর পেলাম যে বাসন্তীতে আরএসপি প্রার্থী নাকি ঘোষণা হয়েছে। সেটা এখনো অবধি আমার কাছে কোনো সত্যতা এখনো অবধি আসেনি। যদি এই ধরনের কিছু হয়ে থাকে, সেটা আমি নিশ্চিত যে বামফ্রন্টের চেয়ারম্যানের মাধ্যমে তাদের নিজেদের যে শরিক দল, সেই শরিক দলের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে, সেটা নিশ্চিন্তে নির্বিঘ্নে মিটে যাবে। আমরা আইএসএফ গোটা রাজ্যের মতো এই বাসন্তীতেও সিপিআইএম সহ বামপন্থীদের সঙ্গে একজোট হয়ে আমরা লড়াই করছি। 2023 সাল থেকে আমি এই জায়গায় আসি, এই জায়গায় দেখতে পাচ্ছি যে বামফ্রন্ট এই আইএসএফের একদম শক্ত গাড়ি, ভাঙড়ের দ্বিতীয় ভাঙড় বলে আমি বহুবার প্রচার করেছি।
তো সেই জায়গায় আজকে এসেছেন, অফিসিয়ালভাবে প্রচার শুরু করলেন। জেতার বিষয়ে কতটা আত্মবিশ্বাস এই সেটা আপনারা প্রেস কনফারেন্স করলাম, কিসের জন্য করেছেন আমরা জানতে পেরেছি, কিন্তু আমাদের দর্শকদের জন্য আপনারা একটু খুলে বলেন। দেখুন, দর্শকদের জন্য আমি বলবো, আজকে যেভাবে কেন্দ্র বাহিনীর উপরে যেভাবে রাজনীতির রং লাগিয়ে দেওয়া হচ্ছে তার জন্যই মূলত। কারণ কেন্দ্র বাহিনী কারো অধীনে থাকে না, ওদের একটা সিস্টেম বাঁধা থাকে। সে সিস্টেমের বাইরে ওরা কোনো কিছু করতে পারে। ইলেকশন ডিউটি কীভাবে করতে হয়, যখন ইলেকশন ডিউটি যখন ওদের কাছে খবর যায়, ইউনিটে যখন খবর যায়, তখন কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়, এই ব্রিফিং হয়। ব্রিফিং মানে পুরো পরিচিতভাবে বলে দেওয়া হয়, এইভাবে ডিউটিও তুমি মতলব ইলেকশন এজেন্টের কাছে যেতে পারবে না, তুমি ইলেকশনের বুথের ভিতরে ঢুকতে পারবে না, বুথের বাইরে তোমার ডিউটি। সাধারণ মানুষকে কীভাবে নিজে ভোট দেবে, মানুষের কীভাবে আতঙ্ক না হয়, সাধারণ মানুষ কীভাবে ভয় না পায়, সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করা এবং মানুষকে সাহস জোগানো এবং ইলেকশনটা সুরক্ষিত করা, এটাই ওদের ডিউটি। কিন্তু আজকে দেখলাম কোনো একজন নেতা, কোনো একজন নেত্রী এইভাবে বলছে, কেউ বলছে, কোনো নেতা বলছে যে বুথের ভিতরে সিআরপিএফ যে দখল করছে, কেউ বলছে তোমার চাকরি খেয়ে নেবো, কে বলছে তুমি ক্র্যাম খেললে কেন, তুমি ইফতার পার্টি গেলো। তাহলে ইফতার পার্টি যদি যেতে হয় যায়, তাহলে সে মন্দিরেও যাবে। তাহলে যদি মন্দিরে গেলে ইফতার পার্টিতে যে সাসপেন্ড হতে হয় এবং তাদেরকে যদি ডিউটি থেকে তাদেরকে অন্য জায়গাতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আর কি বলবে? তাহলে ভারতবর্ষ আমাদের সেকুলারিজম দেশ, আর সেকুলারিজম দেশের ক্ষেত্রেও যদি এই ধরনের বিবৃতি হয় এই দেশে, তাহলে এর চেয়ে দুর্দশা কাহিনী আর কী হতে পারে? তার সঙ্গে সঙ্গে বলে দেখুন, তিনজন কেন্দ্রীয় বাহিনী শুনলাম কোনো একটা জায়গাতে ক্লাবে ক্র্যাম খেলছিল, সেটাকে তৃণমূল পার্টি অফিসের নাম করে দাগিয়ে দেওয়া হয়েছে, কোনো পলিটিক্যাল পার্টির নাম করে। এটা কিন্তু ঠিক নয়। কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে কেন্দ্র বাহিনী কারো অধীনে কাজ করে না, তারা সিস্টেম মেনটেন করে। কোনো পলিটিক্যাল রাজনীতির দালালি ওরা করে না, কারণ রাজনীতির নেতারাই রাজনীতির দালালি করে। কোনো বেলধারী কোনো কেন্দ্রীয় বাহিনী কিন্তু দালালি করে না। অতএব এই যে বিবৃতিগুলো দিচ্ছে নেতা এবং পলিটিক্যাল এজেন্টরা, ওদেরকে আমি সাবধান করে দিতে চাই। এই ধরনের বিবৃতি এবং কেন্দ্রীয় বাহিনী কারো পোষা চাকর নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি করে, সিস্টেম মেনটেন করে। এটাই বাস্তব, এটা সত্য, সেটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবেন। অতএব তাদেরকে বঞ্চিত কলুচিত করতে আসবেন না, কারণ তারা আজকে 1500 কিলোমিটার 1000 কিলোমিটার দূর থেকে সেখানে ডিউটি করছে, তাদের কী দোষ? তাদের সিস্টেম যেটা বলে দেবে সেটাই করবে। অতএব এই ধরনের বিবৃতি করে মানুষকে বিভ্রান্ত করবে না, এটাই আমার অনুরোধ। আমরা দেখলাম যে আপনারা এসআইআরও ইস্যু আজকে রাখলেন, বিভিন্ন কেন্দ্র বাহিনী যারা বাইরে কাজ করছেন তাদেরও নাম ডিলেট হয়ে গেছে, কী বলবেন? হ্যাঁ, সবথেকে দুঃখের বিষয়, যারা 24 বছর 30 বছর যারা সেনাবাহিনী বা আমাদের আধা সামরিক বাহিনী যেটা সিএপিতে যারা চাকরি করেছেন, তাদের চাকরি করার পর তারা যখন বাড়ি ফেরার পরে যখন এই আমাদের সামনে যে এসআইআর হয়েছে, এই এসআইআরের মধ্যে তাদের নাম ডিলিট হয়ে গেছে। তার মধ্যে এর পিছনের যে প্রেস কনফারেন্স ছিল, তাতে আমাদের এক্স কমান্ডার সুজয় মণ্ডল এই জিনিসগুলো তুলে ধরেছিল, তার সমস্ত ডকুমেন্টগুলোকে, কিন্তু তার লাস্ট পর্যন্ত দেখা গেল যে তারও নাম ডিলিট হয়ে গেছে। এটা খুবই দুঃখের বিষয়। এই বিষয়ে এর থেকে তো আর কিছু বলার থাকে না, যে দেশের হয়ে যদি একটা এরকম মানুষদের যদি নাম ডিলিট হয়ে যায়, যারা সামরিক বাহিনীতে আছে বা আধা সামরিক বাহিনীতে, তাদের নাম যদি ডিলিট হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে তারা তো বেশিরভাগ যারা ডিলিট হয়ে আছে তারা তো ঘুরে বেড়াবে চারদিকে, যদি এদের মতো মানুষদের নাম ডিলিট হয়ে যায়। এটা আমার বলার বক্তব্য ছিল।